কলেজ স্কুলে কি আবার এক্সাম নেবেন? এটা কলেজ করলে সব সরকারের হাতে চলে যাবে। নাকি স্যার? আমি সদস্য হইতেও পারেন স্যার, এগুলো বুদ্ধি তো আপনাদের মাথা থেকে বাইরে স্যার। উপদেষ্টা কমিটি সদস্য হলে তো আমাদের খবর ছিল। কি করতেন স্যার? কি করতাম এটা উপদেষ্টা কমিটি হলে বুঝতাম, আমি তো উপদেষ্টা কমিটি না, এই জন্য বলতেছি না কি করতাম। স্যার গাইডেন্সে যান গা, আজমল স্যার তো ছিল একদম। এরপর আপনি নিতাম সবার। স্যার কলেজের ভিতরে না, অনলাইনে পার্সোনালি সবার ভাইবা নিতাম। পরীক্ষা? হ্যাঁ। আপনাকে আর খুঁজে পাওয়া যাইতো না স্যার, ওগুলা আলাপ করে না। স্যার 3000 জনের ভাইবা কেমনে নিতেন স্যার? একজনের তো 2 মিনিট ভাইবা 100 টিচার আছে, 3000 জনের ভাইবা না খুব কঠিন কাজ। তাও তো না স্যার। ভাইবা নিয়ে করতেন নাকি স্যার? হুদায় স্যার, ছোট বাচ্চাগুলো ভাইবা নিয়ে করে। 3000 জন, একজন কতজন করে পাচ্ছে? 30 জন করে। জি স্যার। প্রতিদিন 10 জন করে, এক একজনের 10 মিনিট করে বা 20 মিনিট করে ভাইবা নিলে। আর কেমিস্ট্রি তো, আর বায়োলজি তো 8 জন টিচারের 2000 ছাত্রের ভাইবা নেওয়া লাগতো স্যার। নিবে বোর্ড পরীক্ষা হচ্ছে, আমরা ভাইবা নেই না, তো এই যে তোমাদের অ্যাডমিশন টেস্টে ভাইবা নিছি না স্যার? ওটা তো স্যার জেনারেল ভাইবা নিছেন স্যার, ওখানে তো সবাই মানে কমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে স্যার। ওই ভাইবা তো স্যার আমরাও নিতে পারি স্যার। তোমাদের আরো অনেকগুলো পরীক্ষা নেওয়া উচিত ছিল, আরো অসংখ্য পরীক্ষা দরকার ছিল। তোমাদের পরীক্ষাটা দেখে দেখে দাও, তাই না? স্যার জোসেফরা তো আগে থেকে পরীক্ষা নিচ্ছে স্যার, আমাদের কলেজ মানে এদিক দিয়ে অনেক দেরি করছে স্যার, অনেক বিষয় ভালো কাজ করছে। এই অনলাইনের পরীক্ষা এটা ইফেক্টিভ না। স্যার তবু লিখলে স্যার লেখার অভ্যাস থাকতো স্যার, আমার তো লেখার অভ্যাস হয়ে গেছে। স্যার প্রতিদিন যা লেখায় ওগুলা লিখলে তো যথেষ্ট রে ভাই। ওগুলা তুই আস্তে আস্তে আরাম করে লিখ। পরে রেকর্ডিং শুনে একটু খেয়াল করো সবাই। তো আমরা হচ্ছে যৌন প্রজনন, অযৌন প্রজনন, এই দুইটাই শেষ। আজকে হচ্ছে আমরা পার্থেনোজেনেসিস এবং কৃত্রিম প্রজনন, এই দুইটা পড়ব। পার্থেনোজেনেসিস এবং হচ্ছে কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন তোমাদের অলরেডি অনেক কিছু, জেনেটিক্সের অনেক কিছুই কৃত্রিম প্রজননের সাথে মিলে যাবে, একটা সুবিধা। আচ্ছা, তাহলে আসো পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি দেখি একজন বলো তো। বলো, আগে পড়ছো না পার্থেনোজেনেসিস? এটা তো তোমাদের প্রথম টপিক, অনেক আগে পড়াইছি পার্থেনোজেনেসিস কি। পার্থেনোজেনেসিস এর বাংলা শব্দ হচ্ছে কি? অপুংজনি। অর্থাৎ আমরা জানি যে এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে তোমার হচ্ছে ভ্রূণ তৈরি করে এবং পরবর্তীতে ডিম্বককে বীজে রূপান্তরিত করে। অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে তোমার ভ্রূণ তৈরি করে এবং ভ্রূণ শস্য তৈরি করে, এছাড়া হচ্ছে ডিম্বককে বীজে পরিণত করে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে, অর্থাৎ ডিম্বাণুর সাথে শুক্রাণুর কোনো মিলন হয় না, মিলন ছাড়াই ডিম্বাণুটা ভ্রূণে রূপান্তরিত হয় এবং ডিম্বকটা বীজে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই, যে প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। যেমন এই যে ডিম্বাণুটা, এই ডিম্বাণু এবং ডিম্বাণু নিষেক ছাড়াই কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। তাহলে যে প্রক্রিয়ায় ডিম্বাণু
নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে এবং ডিম্বক বীজে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মূলত দুই প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, অপরটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। নাম শুনেই বুঝতেছো। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় যে ডিম্বাণুটা থাকে, আমরা জানি যে ডিম্বাণু কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়, মাইটোসিস নাকি মিওসিস? মিওসিস। মিওসিস প্রক্রিয়া, অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই যদি ভ্রূণ তৈরি করে এবং ডিম্বক বীজে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই প্রক্রিয়ায় যে উদ্ভিদটা হবে সেই উদ্ভিদ কি হবে, হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হবে। তাহলে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই যখন ভ্রূণ তৈরি করে এবং ডিম্বক বীজে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই প্রক্রিয়ায় যে উদ্ভিদটা উৎপন্ন হয় সেই উদ্ভিদটা কি হয়, হ্যাপ্লয়েড হয়। এবার আসলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এটা একটু ব্যতিক্রম। এক্ষেত্রে আচ্ছা, ডিম্বাণু যে কোষ থেকে উৎপন্ন হয় সেই কোষের নাম কি বলতো দেখি? ডিম্বক। না, ডিম্বাণু বুঝি ডিম্বক থেকে হয়, আন্দাজে একটা কথা বল। ডিম্বাণু কোত্থেকে উৎপন্ন হয়? আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ থেকে তোমার কি তৈরি হয় বলো? দেয়াল কোষ আর প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ থেকে ডিম্বাণু। স্যার হ্যাপ্লয়েড, স্যার স্ত্রীরেণু মাতৃকোষ। হ্যাপ্লয়েড স্ত্রীরেণু। তোমরা মানে শুধু ক্লাস স্যার ডিপ্লয়েড তোমাদের স্যার পড়ার মধ্যে তোমরা নাই, এটা খুব সহজেই বোঝা যায়। এই যে আর্কিস্পোরিয়াল কোষ থেকে প্রাথমিক জনন কোষ, প্রাথমিক জনন কোষ থেকে কি তৈরি হয়, স্ত্রীরেণু মাতৃকোষ। সেই স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় বিভিন্ন কোষ তৈরি হয় এবং সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। তার মানে ডিম্বাণু এর আগের যে ডিপ্লয়েড কোষ সেটার নাম কি? স্ত্রীরেণু মাতৃকোষ। স্ত্রীরেণু মাতৃকোষ। এখন স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ার ডিম্বাণু তৈরি হয়, বাট কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মাইটোসিস প্রক্রিয়া ডিম্বাণু তৈরি হয়। তাহলে স্ত্রীরেণু মাতৃকোষ যেহেতু ডিপ্লয়েড এবং সেখান থেকে যদি মাইটোসিস হয় তাহলে ডিম্বাণু কি হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড হবে। তার মানে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই যদি ভ্রূণ তৈরি করে এবং ডিম্বক বীজে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। অর্থাৎ হ্যাপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করলে সেটাকে বলা হবে কি, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদটা হ্যাপ্লয়েড হয় এবং এক্ষেত্রে যে তোমার হচ্ছে উদ্ভিদটা তৈরি হয় সেটা কি উর্বর হবে নাকি অনুর্বর হবে? অনুর্বর হবে। সেই প্রক্রিয়ায় যে উদ্ভিদটা তৈরি হবে সেটা হবে কি, অনুর্বর হবে। তাহলে পার্থেনোজেনেসিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, অপরটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে এবং ডিম্বক বীজে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এক্ষেত্রে যে উদ্ভিদটা তৈরি হয় সেই উদ্ভিদটা হ্যাপ্লয়েড উদ্ভিদ হয় এবং অনুর্বর হয়। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এই প্রক্রিয়াটা কোথায় দেখা যায়, তিতবেগুন, তারপরে হচ্ছে অর্কিড, সাইন্টিফিক নাম পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র লোকাল নামটা পড়বে, তিতবেগুন, অর্কিডের মধ্যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস দেখা যায়। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস দেখা যায় ক্যারট গ্রাস এবং হচ্ছে ডেন্ডেলিয়ন, এগুলোদের মধ্যে দেখা যায় হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় যে উদ্ভিদটা তৈরি হবে সেটা কি উর্বর হবে নাকি অনুর্বর হবে? অনুর্বর। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এক্ষেত্রে উদ্ভিদটা তো ডিপ্লয়েড, তাহলে সেটা কি অনুর্বর হবে না উর্বর হবে? স্যার উদ্ভিদে তো স্যার নতুন কোনো বৈশিষ্ট্য আবির্ভাব নতুন করবে না বৈশিষ্ট্য স্যার। আসার প্রয়োজন নাই তো, ডিম্বাণু অর্থাৎ মাতৃ উদ্ভিদটাই সরাসরি চলে আসবে, মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য আসবে। বুঝলেন এই কথা? এক্ষেত্রে তো হচ্ছে দুই সেট ক্রোমোজোম আছে, তার মানে উদ্ভিদ কি অনুর্বর হবে না উর্বর হবে? উর্বর স্যার। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়া উদ্ভিদটা উর্বর হবে আর হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়া উদ্ভিদটা অনুর্বর হবে। তাহলে পার্থেনোজেনেসিস মানে হচ্ছে ডিম্বাণু যদি নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে তখন তাকে বলা হয় পার্থেনোজেনেসিস।
যদি হ্যাপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। স্যার এখানে স্যার উর্বর অনুর্বর বলতে কি বোঝাচ্ছেন স্যার? উর্বর বলতে হচ্ছে সেটা পরবর্তীতে ফুল এবং তোমার পরাগরেণু তৈরি করতে পারবে কিনা। হ্যাপ্লয়েড উদ্ভিদ সেখান থেকে আবার যদি মিওসিস হয় তাহলে সেটার কি অবস্থা হবে? n/2 হয়ে যাবে, যেটা সম্ভব স্যার। কখনো না। কিন্তু ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসে যে উদ্ভিদটা তৈরি হবে সেটা ডিপ্লয়েড হবে এবং সেখানে মিওসিস প্রক্রিয়া যদি পরাগরেণু বা ডিম্বাণু তৈরি হয় সেটা হ্যাপ্লয়েড হবে, সেটা সম্ভব। কিন্তু হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস থেকে নতুন কোনো গ্যামিট তৈরি করা সম্ভব না। জি বুঝতে স্যার, বুঝতে পারছো? পারছি স্যার। এবার আসো কৃত্রিম পার্থেনোজেনেসিস। কৃত্রিম পার্থেনোজেনেসিস হচ্ছে কৃত্রিম পার্থেনোজেনেসিস এটা হচ্ছে যে যে এক্ষেত্রে যে পার্থেনোজেনেসিস যে প্রক্রিয়াটা এটা হচ্ছে তোমার আর্টিফিশিয়ালি ঘটানো হবে। পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা কিভাবে আর্টিফিশিয়ালি ঘটানো হবে, অর্থাৎ বাহ্যিক তোমার হচ্ছে বিভিন্ন উদ্দীপনা প্রয়োগ করে পার্থেনোজেনেসিসটা ঘটানো হয়। এখানে যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এটা কিন্তু ন্যাচারালি হয়, বাট আর্টিফিশিয়ালি আমরা বিভিন্ন উদ্দীপনা প্রয়োগ করে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে পার্থেনোজেনেসিস ঘটাতে পারি। এটাকে বলা হয় কৃত্রিম পার্থেনোজেনেসিস। তাহলে কৃত্রিম পার্থেনোজেনেসিস কি? কৃত্রিম পার্থেনোজেনেসিস হচ্ছে কৃত্রিমভাবে উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ প্রয়োগ করে ডিম্বাণু থেকে নিষেধ ছাড়াই ভ্রূণ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় কৃত্রিম পার্থেনোজেনেসিস। তাহলে বাহ্যিক বা কৃত্রিমভাবে উদ্দীপনা তৈরি করে ডিম্বাণু থেকে নিষেধ ছাড়াই ভ্রূণ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় কৃত্রিম পার্থেনোজেনেসিস। তাহলে বাহ্যিকভাবে উদ্দীপনা প্রয়োগ করে ডিম্বাণু থেকে নিষেধ ছাড়াই ভ্রূণ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় কৃত্রিম পার্থেনোজেনেসিস। এক্ষেত্রে মূলত এক্স রে, তারপরে হচ্ছে বেলভিটান ইত্যাদি রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়। আচ্ছা, এবার আসো আরো দুইটা সংজ্ঞা পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপোস্পোরি এবং অ্যাপোগ্যামি। একটা হচ্ছে অ্যাপোস্পোরি, অপরটা হচ্ছে অ্যাপোগ্যামি। অ্যাপোস্পোরি কি? অ্যাপোস্পোরি হচ্ছে যে ডিম্বকের দেহকোষ। একটা ডিম্বকের মধ্যে তোমরা জানো এই যেটা হচ্ছে একটা ডিম্বক, এর মধ্যে বলতো হচ্ছে ডিপ্লয়েড কোষ কোনটা আর হ্যাপ্লয়েড কোষ কোনটা। এই ডিম্বকের এই পুরোটা হচ্ছে একটা ডিম্বক, এর মধ্যে ডিম্বাণু হ্যাপ্লয়েড, সহকারী কোষ হ্যাপ্লয়েড, সেকেন্ডারি নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, প্রতিপাদক কোষ হ্যাপ্লয়েড, নিউসেলাস টিস্যু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। তারপরে হচ্ছে ডিম্বকের বহিতক অন্ততক হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। তার মানে হচ্ছে নিউসেলাস টিস্যু এবং ডিম্বকের ত্বক এই দুইটা হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, আর বাকি যা আছে ভেতরে সবগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। ডিম্বকের দেহকোষ থেকে তোমার হচ্ছে যদি ভ্রূণথলি তৈরি হয় তাহলে ডিম্বকের দেহকোষ যেহেতু ডিপ্লয়েড অর্থাৎ ডিম্বক ত্বক বা নিউসেলাস টিস্যু, এবং সেখান থেকে মাইটোসিস প্রক্রিয়ায় যে ভ্রূণথলি তৈরি হবে তাহলে ভ্রূণথলিও কি হবে? হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? কি হবে? ডিপ্লয়েড। ডিপ্লয়েড হবে। এবং সেখান থেকে নিষেধ ছাড়াই ভ্রূণ তৈরি হলে এবং ভ্রূণ থেকে বীজ এবং উদ্ভিদ তৈরি হবে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি। তাহলে অ্যাপোস্পোরি হচ্ছে ডিম্বকের দেহকোষ প্রক্রিয়ায় ভ্রূণথলি এবং ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হলে এবং সেখান থেকে তোমার হচ্ছে নিষেধ ছাড়াই ভ্রূণ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি। তার মানে অ্যাপোস্পোরি হচ্ছে ডিম্বকের দেহকোষ থেকে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হবে এবং সেখান থেকে নিষেধ ছাড়াই ভ্রূণ তৈরি হবে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে এই আমরা জানি যে এই অ্যাপোগ্যামি হচ্ছে ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য কোষ। ভ্রূণথলির যে অন্য কোষগুলো সেগুলো কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। এবং ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য কোষ, অন্য যে কোনো কোষ থেকে
নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হলে তাকে বলা হয় অ্যাপোগ্যামি। তাহলে অ্যাপোস্পোরি হচ্ছে ডিম্বকের দেহকোষ থেকে ডিপ্লয়েড ডিম্বাণু হবে, সেখান থেকে নিষেক ছাড়াই ভ্রূণ হবে, এটাকে বলা হয় অ্যাপোস্পোরি। অ্যাপোগ্যামি হচ্ছে এই ডিম্বাণু ব্যতীত অন্য যে কোনো কোষ থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হলে সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোগ্যামি। তার মানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি এবং অ্যাপোগ্যামি এদের সবার ক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে। এখন হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে। আর অ্যাপোস্পোরির ক্ষেত্রে ডিম্বকের দেহকোষ থেকে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হবে এবং সেখান থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে। আর অ্যাপোগ্যামির ক্ষেত্রে ডিম্বকের অন্য কোষ, ডিম্বাণু ব্যতীত অন্য কোষ থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হলে তাকে বলা হয় অ্যাপোগ্যামি। বুঝতে পারছো? স্যার অ্যাডভেন্টেটিভ এমব্রায়ন এটা কি স্যার? অ্যাডভেন্টেটিভ এমব্রায়ো হচ্ছে যদি ডিম্বকের দেহকোষ সরাসরি ভ্রূণে পরিণত হয় তখন তাকে বলা হয় অ্যাডভেন্টেটিভ এমব্রায়নি। এক্ষেত্রে কোনো ডিম্বাণু হবে না, ডিম্বাণু বা ভ্রূণথলি হবে না। নিউসেলাস টিস্যু বা ডিম্বক ত্বক এটা সরাসরি ভ্রূণে পরিণত হবে, এটাকে বলা হয় অ্যাডভেন্টেটিভ এমব্রায়নি। স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের পার্থেনোজেনেসিস এটা মূলত এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য পড়বা। এবার আসো উদ্ভিদের কৃত্রিম প্রজনন বা হাইব্রিডাইজেশন। এটা কি সিকিউ? জি জনাব, এটা বড় ধরনের একটা সিকিউ কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটা সিকিউ কোশ্চেন। আচ্ছা, কৃত্রিম প্রজনন কি বলতো? কৃত্রিম প্রজনন হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজননের মাধ্যমে, অর্থাৎ যেটা ন্যাচারালি হয়, যে প্রজননটা ন্যাচারালি হয় সেটা কি কৃত্রিম উপায়ে ঘটানো, এটাই হচ্ছে মূলত কৃত্রিম প্রজনন। এখন কৃত্রিম প্রজনন অনেক ধরনের আছে, তার মধ্যে আছে যেমন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, তারপরে আছে তোমার মিউটেশন, সিলেকশন, এরকম অনেকগুলো প্রসেস আছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আচ্ছা, প্রথমে আসো সংকরায়ন কি? সংকরায়ন হচ্ছে একই প্রজাতির, যেমন তোমার বাড়ির পাশে দুইটা আম গাছ আছে, তার মানে আম গাছ দুইটা একই প্রজাতির, তার মধ্যে একটা আমের সাইজ হয় বিশাল কিন্তু মিষ্টি না, আরেকটা আম সাইজ ছোট কিন্তু কি অনেক মিষ্টি। এখন এই দুইটা উদ্ভিদ এরা কি একই প্রজাতি নাকি ভিন্ন প্রজাতি? একই প্রজাতি। একই প্রজাতি। এই দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন বা পরাগায়ন ঘটানো হবে, অর্থাৎ একটা থেকে পুংকেশর বা পরাগরেণু, অপরটা থেকে স্ত্রী রেণু নিয়ে পরাগায়ন ঘটানো হবে এবং পরাগায়ন ঘটানোর ফলে নতুন যে উদ্ভিদটা তৈরি হবে সেই আম গাছের মধ্যে আমের সাইজটা যেমন বড় হবে একই সাথে আমও মিষ্টি হবে। এই যে পদ্ধতি এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তাহলে সংকরায়ন হচ্ছে একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটি উদ্ভিদের মধ্যে, একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটি উদ্ভিদের মধ্যে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটিয়ে, একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটি উদ্ভিদের মধ্যে, প্রজাতি এক কিন্তু বৈশিষ্ট্য কি ভিন্ন, একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটি উদ্ভিদের মধ্যে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটিয়ে বৈশিষ্ট্যের পরিবর্তন করে উন্নত জাত সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটি উদ্ভিদের মধ্যে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটিয়ে বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করে উন্নত জাত সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। যেমন দেখো এখানে হচ্ছে একটা হচ্ছে ইনসেক্ট রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে হার্বিসাইড রেজিস্ট্যান্স। এই দুইটার মধ্যে পরাগায়ন ফলে যে উদ্ভিদটা হবে সেটা একই সাথে ইনসেক্ট রেজিস্ট্যান্স এবং হার্বিসাইড টলারেন্টও হবে। আর এই হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় যে উদ্ভিদটা তৈরি হয় সেটাকে বলা হয় সংকর উদ্ভিদ বা হাইব্রিড উদ্ভিদ। বুঝতে পারছো? জি স্যার।
এবার আসো কৃত্রিম সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কৌশল। প্রথমে হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্যারেন্ট নির্বাচন। হাইব্রিডাইজেশনের প্রথম ধাপ হচ্ছে মাতৃ উদ্ভিদ বা প্যারেন্ট নির্বাচন। এক্ষেত্রে এই প্যারেন্ট নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, যেমন হচ্ছে আমি যেমন যে বৈশিষ্ট্যগুলো চাই সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেন প্যারেন্ট উদ্ভিদের মধ্যে থাকে। যেমন তুমি এমন একটা আম গাছ চাও যে আম গাছের আমটা বড় হবে এবং একই সাথে মিষ্টি হবে, তার মানে তোমার প্যারেন্ট উদ্ভিদ যেহেতু দুইটা, তার মধ্যে একটা উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ওই উদ্ভিদের আমগুলো অনেক বড় হয়, আরেকটা উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওই উদ্ভিদের আম যেন অনেক কি হয়, মিষ্টি হয়। অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেন প্যারেন্ট উদ্ভিদের মধ্যে থাকে, এটা খেয়াল করতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে প্যারেন্ট নির্বাচন। কৃত্রিম সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের প্রথম ধাপ হচ্ছে প্যারেন্ট নির্বাচন। এক্ষেত্রে প্যারেন্ট নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেন প্যারেন্ট উদ্ভিদের মধ্যে থাকে এবং প্যারেন্ট উদ্ভিদগুলো যেন সুস্থ সবল হয় এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন হয়। প্যারেন্ট উদ্ভিদ যাতে কি হয়, সুস্থ সবল এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই গেল 1 নাম্বার পয়েন্ট। এবার আসো 2 নাম্বার পয়েন্ট, প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন। প্যারেন্ট উদ্ভিদের মধ্যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস অবস্থায় আছে নাকি হেটেরোজাইগাস অবস্থায় আছে তা কিন্তু আমরা জানি না। এগুলো তোমাদের আমি অনেক পড়াইছি জেনেটিক্সে। যেমন একটা ক্যাপিটাল এ আরেকটা হচ্ছে ধরো স্মল এ। এখন এটা হেটেরোজাইগাস অবস্থায়, এই হেটেরোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পায় বলতো? প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। এখন আমি যদি এই প্রকট বৈশিষ্ট্য আমি দেখলাম যে আমটা হচ্ছে অনেক বড়, কিন্তু এই আমের সাইজ যে বড়, এটা হোমোজাইগাসের জন্য বড় নাকি হেটেরোজাইগাসের জন্য বড় বলো? হেটেরোজাইগাসের জন্য বড়, কিন্তু আমি তো জানি না। এখন যদি হেটেরোজাইগাস হয় তাহলে দেখা যায় পরবর্তীতে আমি যখন সংকরায়ন ঘটাবো যদি ক্যাপিটাল এ যায় তত ভালোই, কিন্তু যদি স্মল এটা চলে যায় তার মানে তোমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যাবে নাকি যাবে না? যাবে না। যাবে না। এই জন্য আমাকে কি করতে হবে, প্যারেন্ট উদ্ভিদকে কৃত্রিম স্বপরাগায়নের মাধ্যমে হোমোজাইগাস করে নিতে হবে যাতে দুইটাই ক্যাপিটাল এ হয়। বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা, তাহলে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন, অর্থাৎ প্যারেন্ট উদ্ভিদের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস অবস্থায় আছে কিনা তা জানার জন্য অথবা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলোকে হোমোজাইগাস করার জন্য প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন ঘটানো হয়। তাহলে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন, অর্থাৎ প্যারেন্ট উদ্ভিদের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস অবস্থায় আছে কিনা, প্যারেন্ট উদ্ভিদের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস অবস্থায় আছে কিনা অথবা তোমার হচ্ছে হোমোজাইগাস করার জন্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলোকে হোমোজাইগাস করার জন্য প্যারেন্ট উদ্ভিদের ক্ষেত্রে কৃত্রিম স্বপরাগায়ন ঘটানো হয়। অর্থাৎ এক্ষেত্রে প্যারেন্ট উদ্ভিদের পুংকেশরের সাথে স্ত্রী কেশরের কৃত্রিম স্বপরাগায়ন ঘটিয়ে হোমোজাইগাস করা হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই গেল 2টা পয়েন্ট, অর্থাৎ প্যারেন্ট নির্বাচন এবং প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন। 3 নাম্বার হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন। এখন ইমাস্কুলেশন কেন করব? এর কারণ হচ্ছে ধরো তুমি একটা উদ্ভিদ থেকে নিবা হচ্ছে পুংকেশর, অপর উদ্ভিদ থেকে নিবা হচ্ছে স্ত্রী কেশর। এখন যে উদ্ভিদ থেকে পুংকেশর নিবা সেটা তো কোনো অসুবিধা নাই, কারণ তুমি সেখান থেকে নিবা, বাট স্ত্রী কেশর যেখানে আছে, যেই ফুলে স্ত্রী কেশর আছে সেই ফুলে কিন্তু পুংকেশরও আছে, আছে না? এখন যদি ওই ফুলের পুংকেশর ওই ফুলের স্ত্রী কেশরের সাথে আগেই পরাগায়ন হয়ে যায় তাহলে তুমি পরবর্তীতে যদি কোনো পুংকেশর দাও তাহলে সেটার কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য আমার কি করতে হবে, স্ত্রী উদ্ভিদ অথবা মাতৃ উদ্ভিদের পুংকেশর গুলোকে কেটে ফেলতে হবে যাতে মাতৃ উদ্ভিদে কোনো পরাগায়ন না হয়। এই পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন।
তাহলে ইমাস্কুলেশন কি? প্যারেন্ট উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন রোধ করার জন্য, প্যারেন্ট উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন রোধ করার জন্য প্যারেন্ট উদ্ভিদ থেকে পুংকেশরগুলো কেটে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন রোধ করার জন্য, প্যারেন্ট উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন রোধ করার জন্য প্যারেন্ট উদ্ভিদ থেকে পুংকেশরগুলো কেটে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় কি? ইমাস্কুলেশন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এই পয়েন্টগুলোর যে আপনি যে মানে চিত্র লাগবে নাকি হচ্ছে ব্যাখ্যাগুলো কোনো ছবি লাগবে না, শুধু ব্যাখ্যা দিবা। ওকে স্যার। এরপর হচ্ছে ব্যাগিং। এখন ইমাস্কুলেশন করার পরে তোমার হচ্ছে যেহেতু পুংকেশর নাই, তার মানে স্ত্রী কেশরে এখানে বাইরে থেকে যে কোনো ধরনের পরাগরেণু আসতে পারে, অথবা যে কোনো ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা ইমাস্কুলেশন করার পরে সেই ফুলটাকে আমরা ঢেকে দিব, একটা ব্যাগ দ্বারা কি করব? ঢেকে দিব। তাহলে হচ্ছে ইমাস্কুলেটেড যে ফুলের ইমাস্কুলেশন করা হয়েছে সেই ফুলের পরপরাগায়ন বা হচ্ছে রোধ করার জন্য অথবা যে কোনো রোগ থেকে রক্ষা করার জন্য তাকে একটা কি ব্যাগ দ্বারা ঢেকে দিতে হয়। এটাকে বলা হয় কি? ব্যাগিং। ব্যাগিং এর পর হচ্ছে ক্রসিং। ব্যাগিং করার পর পরের দিন সকালে, অর্থাৎ আগের দিন সন্ধ্যায় ইমাস্কুলেশন করা হয়, পরের দিন সকালবেলায় সাধারণত ক্রসিং করা হয়। এরপর হচ্ছে ক্রসিং হচ্ছে যে কাঙ্ক্ষিত পিতৃ উদ্ভিদ থেকে বা কাঙ্ক্ষিত পুরুষ উদ্ভিদ থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে দেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ক্রসিং। তাহলে কাঙ্ক্ষিত পুরুষ উদ্ভিদ থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী উদ্ভিদের গর্ভমুণ্ডে দেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলা হয় কি? ক্রসিং। ক্রসিং কে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল পরাগায়নও বলতে থাকি বা কৃত্রিম পরাগায়নও আমরা বলতে পারি, কারণ আমরা জানি যে পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়, বাট এক্ষেত্রে ক্রসিংটা হয় কৃত্রিম ভাবে, অর্থাৎ পুংকেশর থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে দেওয়াকে বলা হয় ক্রসিং। এরপর হচ্ছে লেবেলিং। লেবেলিং হচ্ছে যে উদ্ভিদের তুমি ইমাস্কুলেশন করছো এবং ক্রসিং করছো, ক্রসিং করার পর সেই উদ্ভিদের গায়ে একটা লেবেলিং করতে হয়। লেবেলিং কি? সেখানে হচ্ছে তোমার তারপরে কাঙ্ক্ষিত পুরুষ উদ্ভিদের বৈশিষ্ট্য কি, স্ত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি, তারপরে হচ্ছে ইমাস্কুলেশন কবে করা হয়েছে, তারপরে হচ্ছে ক্রসিং কবে করা হয়েছে, এই সব ইনফরমেশন দিয়ে একটা লেবেলিং করা হয়। এরপর যেহেতু আমরা ক্রসিং করে ফেলছি, তার মানে পরাগায়নের মাধ্যমে নিষেক এবং দ্বিনিষেক প্রক্রিয়ায় বীজ তৈরি হবে। এরপর হচ্ছে বীজগুলো সংরক্ষণ করতে হবে। বীজগুলো কি করতে হবে? সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে সেই বীজগুলো সংগ্রহ করার পরে কিন্তু খেয়ে ফেললে হবে না, কারণ সেই যে বীজগুলো, সেই বীজগুলোর মধ্যে আসলেই কি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাইছে কিনা সেটা আমার দেখতে হবে। এই জন্য সেই বীজগুলো সংগ্রহ করে বীজ বপন করতে হবে, এবং বীজ বপন করার পর প্রথম যে উদ্ভিদগুলো তৈরি হবে সেগুলোকে বলা হয় F1 উদ্ভিদ। এখন F1 উদ্ভিদে যদি আমি দেখি যে আমার যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য থাকা দরকার, অর্থাৎ একই সাথে আমের সাইজ বড় এবং আমও মিষ্টি, এটা হয়, তার মানে হচ্ছে আমার ক্রসটা কি হলো? সফল হলো। তাহলে বীজ বপন করার পর প্রথম যে উদ্ভিদগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় F1 উদ্ভিদ। এখন এই F1 উদ্ভিদকে তুমি সরাসরি এটা বাজারজাত করতে পারো, অথবা F1 বংশধরের সাহায্যে নতুন নতুন প্রকরণও সৃষ্টি করা যায়। এইভাবে হচ্ছে উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন ঘটানো হয়। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কৃত্রিম স্বপরাগায়ন শেষ। এখন তোমরা বই থেকে আরো দুইটা কোশ্চেন দেখবা। একটা হচ্ছে সংকরায়নের ক্ষেত্রে সতর্কতাগুলো কি কি, কৃত্রিম সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন সতর্কতা বলতে প্যারেন্ট নির্বাচন সঠিকভাবে করতে হবে। এরপর হচ্ছে ইমাস্কুলেশনটা খুব ভালোভাবে করতে হবে যাতে তোমার হচ্ছে স্ত্রী কেশর এর কোনো ক্ষতি না হয়। যদি স্ত্রী কেশরের ক্ষতি হয় তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে।
এই জন্য ইমাসকুলেশন খুব তোমার হচ্ছে সতর্কতার সাথে করতে হবে। এরপর হচ্ছে তোমার বীজগুলো সতর্কতার সাথে সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে বীজ বপন করতে হবে। এগুলা সবগুলো হচ্ছে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এটা। আর আরেকটা কোশ্চেন, এটা একটা সিকিউ কোশ্চেন, সেটা হচ্ছে দেখবা কৃত্রিম সংকরায়নের অর্থনৈতিক গুরুত্ব। যেমন দেখবা যে কৃত্রিম সংকরায়নের ক্ষেত্রে বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এই গুরুত্বের মধ্যে শুধু গুরুত্ব না লিখে কিছু এক্সাম্পল দিবা। যেমন কৃত্রিম সংকরায়নের গুরুত্ব কি, তার মধ্যে 1 নম্বর গুরুত্ব হচ্ছে কৃত্রিম সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের বিভিন্ন হচ্ছে ধান, গম, ভুট্টা এগুলো আবিষ্কার করা হয়েছে। যেমন প্রথমে আসো উন্নত জাতের তোমার হচ্ছে এই কৃত্রিম সংকরায়ন হচ্ছে উচ্চ ফলনশীল জাত। যেমন উচ্চ ফলনশীল ধান কি কি উদ্ভাবন করা হয়েছে, কয়েকটা এক্সাম্পল দিলা। তারপর উচ্চ ফলনশীল গম গুলো কি কি আছে, এরকম কয়েকটা এক্সাম্পল দিলা। উচ্চ ফলনশীল ভুট্টা কি কি, এরকম এক্সাম্পল দিয়ে এগুলো একটু লিখবা। আচ্ছা, তোমরা উচ্চ ফলনশীল কয়েকটা ধান, গম এবং ভুট্টা এই তিনটা একটু মুখস্থ করবা, কয়েকটা জাতের নাম যেগুলো বইতে দেওয়া আছে এগুলোই মুখস্থ করবা। এখান থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি উচ্চ ফলনশীল ধান, এগুলো একটু মনে রাখবা। যেমন চান্দিনা, মালা, শাহিবালাম, শ্রাবণী, ঠিক আছে, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধান। তারপর উচ্চ ফলনশীল কিছু গম আছে, গমের জাতগুলো কি কি, এই কয়েকটা গমের জাত মুখস্থ করবা। যেমন বলাকা, কাঞ্চন, আকবর, আনন্দ, বরকত, সওগাত, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল গম। এরপর উচ্চ ফলনশীল কয়েকটা ভুট্টার নাম যদিও নাই, লাগবে না। এই উচ্চ ফলনশীল ধান এবং গম কয়েকটা একটু মনে রাখবা। স্যার বলো। স্যার প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে স্যার যে দেয়াল কোষটা তৈরি করে, ওই দেয়াল কোষটা স্যার পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে যে দেয়াল কোষ তৈরি করে সেটা হচ্ছে বীজের বহিতক এবং বীজের অন্ততক পরিণত হয়। মানে স্যার এটা কি স্যার নিউসেলাস টিস্যুর সাথে একসাথে একীভূত অবস্থায় থাকে? হ্যাঁ হ্যাঁ, একীভূত হয়ে যায়, নিউক্লিয়াস টিস্যুর সাথে একীভূত হয়ে তারপর বীজের বহিতক এবং বীজের অন্ততক তৈরি করে। নিউসেলাস টিস্যুর বাইরে না স্যার যে ডিম্বক ত্বক আছে, ওইটা না বীজের বহিতক আর অন্ততক তৈরি করে স্যার? কি কোশ্চেন করতে জানো, বলো। স্যার বলছিলাম স্যার নিউসেলাস টিস্যুর বাইরে যে আবরণী টিস্যু থাকে, ওই আবরণী টিস্যুটাই না স্যার ডিম্বকের মানে বীজের বহিতক তৈরি করে? আচ্ছা, এখানে খেয়াল করো, প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ তৈরি করে এবং প্রাথমিক জনন কোষ তৈরি করে, তাই তো? এটাই তো বলছো, দেয়াল কোষ কোন দিকে যায়। জি স্যার, এটা জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ, দেয়াল কোষ। এই দেয়াল কোষটা এই যে বাইরের দিকে আবরণটা গঠন করে আস্তে আস্তে। আর আর্কিস্পোরিয়াল কোষ যেটা, সেটা হচ্ছে স্থির রেণুতে পরিণত হয়। তার মানে হচ্ছে দেয়াল কোষটা কিসে পরিণত হয়, এই নিউসেলাস টিস্যুর বাইরের দিকের যে তোমার হচ্ছে এই ডিম্বকের বহিতক এবং অন্ততক, দেয়াল কোষে বহিতক এবং অন্ততকে পরিণত হয়। স্যার এটা তো স্যার আবরণী টিস্যুই না স্যার বহিতক আর অন্ততকে পরিণত হয়? হ্যাঁ, তাহলে স্যার দেয়াল কোষ তো স্যার আবরণী টিস্যুর মধ্যে নাই। ও সরি। আচ্ছা, দেয়াল কোষ হচ্ছে তোমার ওই যে ভ্রূণথলির বাইরের দিকের অবস্থান করে, অর্থাৎ এটা নিউসেলাস টিস্যুর সাথে মিলে ভ্রূণথলির বাইরের আবরণ গঠন করে। ওই যে এই যে ভ্রূণথলির যে বাইরের দিকে যে আবরণটা, অর্থাৎ এই আমি তো ঠিকই বললাম যে বীজের হচ্ছে তোমার এই বাইরের দিকের, এটা হচ্ছে তোমার, এটা তো বীজ না, ঠিক, এটা হচ্ছে তোমার ভ্রূণ। তোমার হচ্ছে এখান থেকে যে ভ্রূণ এবং শস্য তৈরি হয়, সেখান থেকে হচ্ছে বীজ তৈরি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা এই যে দেয়াল কোষ যেটা, অর্থাৎ
এই দেয়াল কোষ যেটা, সেটা হচ্ছে নিউসেলাস টিস্যুর সাথে মিলে তোমার হচ্ছে ভ্রূণথলির বাইরের আবরণে অংশ নেয়, অর্থাৎ এটা মিশে যায়, এটা কোনো আবরণে পরিণত হয় না আর পরবর্তীতে, এটা মিশে যায়, শেষ। মানে স্যার আর- ভ্রূণথলি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সময় এই দেয়াল কোষগুলো বিনষ্ট হয়ে যায় পুষ্টি। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই নিউসেলাস টিস্যুর সাথে একীভূত হয়ে যায়, মিলে যায়। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই কারো আর কোনো কোশ্চেন আছে? স্যার এই উদ্ভিদের প্রজনন গুলা কি কৃত্রিম ভাবে করা যায় না? মানে কৃত্রিম ভাবে বলতে মানুষের গুলা যেরকম মানে বিভিন্ন টিউব বা ইনস্ট্রুমেন্ট ইউজ করে করা হয়, ওইগুলা কি করা যায় না? বলি নাই, একটু জোরে বলো। মানে এখানে তো স্যার আপনি বলতেছেন যে একটা ফুলের মানে যে ফুলটা মানে আমি একটা ফুলের স্যার আমি হচ্ছে ইমালসিফিকেশন করতেছি, তার মানে হচ্ছে ওইটা সবগুলা পুংকেশন গুলা কেটে ফেলে দিতেছে, কিন্তু আমি যদি ওই ফুলটা ডিম্বাণু বা ওই যে গর্ভদণ্ডটাকে যদি আলাদা করে যদি একটা সংকলনের গর্ভধারণ তো ব্যবস্থা। আলাদা করতে হয়, বীজ তো হচ্ছে তোমার অন্য জায়গায় তৈরি হয় না, বীজ তো হচ্ছে উদ্ভিদের মধ্যেই তৈরি হয়, তুমি গর্ভদণ্ড কই নিবা? আচ্ছা, মানে আলাদা করে তো সম্ভব না। আলাদা করে বলতে আর্টিফিশিয়াল মিডিয়ামে, হ্যাঁ, আর্টিফিশিয়াল মিডিয়াম। আর্টিফিশিয়াল মিডিয়ামে সম্ভব, এটা অসম্ভব না, এটা সম্ভব। আর্টিফিশিয়াল মিডিয়ামে সম্ভব, কিন্তু যে উদ্ভিদটা তৈরি হবে সেটা খুব একটা ভায়াবল হবে না, মানে এনভায়রনমেন্টে সার্ভাইভ করবে না, মারা যাবে। কারণ যখন সে উদ্ভিদের মধ্যে থাকছে, সে তখন ন্যাচারালি সে কন্ডিশনে সে হচ্ছে বড় হচ্ছে, যার কারণে সে অ্যাডাপ্টেশন তার ভালো হয়। বাট যখন সেটা তুমি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে নিয়ে করবে, তখন সে অ্যাডাপ্টেশন কম থাকে, যার কারণে মারা যায় অধিকাংশ ক্ষেত্রে, টিকে থাকতে পারে না বা খুব দুর্বল প্রকৃতির হয়। স্যার বলো, তো প্রাইভেট কি স্যার বন্ধ দিবেন কিছুদিন? কিসের বন্ধ? তো বলছিলেন যে স্যার 1 সপ্তাহ বন্ধ রাখবেন স্যার। এই তো 1 সপ্তাহ বন্ধ দিবে, 1 সপ্তাহে সব পরীক্ষা নেব। স্যার এটা করিয়েন না স্যার, 1 সপ্তাহ সব পরীক্ষা স্যার। তোমরা তো দিয়েছোই পরীক্ষা, যারা দেয় নাই তাদের জন্য, যারা মিস করছে তাদের জন্য। স্যার পরীক্ষা দেই নাই তো স্যার। তুমি দাও না, একটাও দাও নাই। আমি প্রথমটা দিছিলাম স্যার, তারপর তো বাড়ি চলে আসছে, বইটা কিছুই নিয়ে আসি নাই স্যার। 2 স্যার নাম্বারই সপ্তাহে করো। একটা করে দেন স্যার। তা আস্তে আস্তে নেন স্যার, অত ঝামেলার কি আছে, তো বসে থাকতেছেন না। সপ্তাহে একটা না, 2টা করে নেব, 2টা করে পারবা। স্যার আর ক্লাসও চলবে স্যার? স্যার আল্লাহর হস্তে স্যার পুরাতন ক্লাসগুলো একটু আপলোড দিয়ে দিন স্যার। এখনকার সবগুলো করা শেষ? না স্যার, এগুলা ডিলিট দিয়েন না স্যার, এগুলো একটু একটু করে রাখি আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর এগুলা তোমরা এগুলা স্যার মানে যারা ফুল করছে তোমাদের ক্লাস শুরু করবো 2-1 দিনের মধ্যেই শুরু করব। ফুল করছে তো প্রেশার নাই, জাস্ট হচ্ছে সবাই একটা করে বই নিয়ে বসবা আর একটা খাতা নিয়ে বসবো, 2টা নিয়েই বসবা। কিছু জিনিস বইতে দাগাইতে বলবো, কিছু জিনিস খাতায় লিখতে বলবো, তাহলে হবে, ঠিক আছে? তাহলে বইটা তোমাদের ভালো করে একবার পড়াও হয়ে যাবে, একই সাথে যে এমসিকিউর জন্য একটা নোটও তৈরি হবে ভালো, ঠিক আছে? আমি জানাবো 2-1 দিনের মধ্যে শুরু করব, তোমাদের টাইমটা স্যার একটু চেঞ্জ কোনগুলো এটা? করবো। হ্যাঁ, স্যার এখন কিসের কথা বলেন, ওই যে দাগাবেন বই নিয়ে আর খাতা নিয়ে? এটা হচ্ছে ফুল কোর্স, যারা হচ্ছে এই শর্ট কোর্সের বাইরে যেটা কোর্স করবে। জি স্যার, হ্যাঁ, মানে বাকি চ্যাপ্টার গুলো। হ্যাঁ হ্যাঁ, বাকি চ্যাপ্টার গুলো আমি হচ্ছে যারা ফুল কোর্সে করছে তোমাদের আমি মেসেজ পাঠাবো, লিঙ্কটা মেসেজে পাঠিয়ে দিব। আর যদি কেউ লিঙ্ক না পাও, আমার সাথে কথা বলবো, যোগাযোগ করো। স্যার সিকিউর ঠিক আছে, টপিক গুলো স্যার একটু একটু পড়ায়েন স্যার। সিকিউর টপিকস বলতে স্যার মানে স্যার আপনি শুধু এমসিকিউ গুলো পড়াবেন বলছিলেন না স্যার? তো ওগুলা সিকিউ পড়ে কি করবা? স্যার আসলে আসবে না। স্যার অনেকগুলো বেসিক স্যার ক্লিয়ার এখনো হয়নি তো স্যার। আমি তো এমসিকিউর জন্য পড়ালে বেসিক তো ক্লিয়ার করেই পড়াবো। তো আমি কি মনে হয় তোমার কাছে বেসিক ক্লিয়ার না করে এমসিকিউ আমি কি হচ্ছে ওই এই তোমাকে একটা কোশ্চেন বলবো এটা না, আমি পুরো টপিকস বুঝাই পড়াবো। ও তুমি স্যার বুঝতে তাহলে পারবে ঠিক না। আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এখন যেমন একটা কথা, তোমার ওই সিকিউর জন্য যেমন এখন তোমরা নোট করো 2-3 বার করে, লাইন বাই লাইন সাজাই লিখো, ওইটা লিখো, তখন তো পয়েন্ট লিখবা, কোনটার হ্যাঁ, জি মিড স্যার। পয়েন্ট কি, তখন- কোনটার মিড জি স্যার। আপনি পয়েন্ট। তাহলে লিঙ্ক পাঠিয়ে দিন স্যার। ফুল কোর্স কতদিন চলবে স্যার? কি বলছো? স্যার ফুল কোর্স কতদিন রান করবেন স্যার? মানে এরপরে যেটুকু বাকি আছে ওইটুকু আর কতদিন পড়াবেন স্যার?
আর যতদিন যায় সপ্তাহে 2টা করে টপিকস বা একটা করে টপিকস কমপ্লিট করবো তো পড়াই আস্তে আস্তে, তোমাদের তো তাড়া নাই, জি স্যার, আস্তে আস্তে স্যার, পড়লে আস্তে ভালো হবে আস্তে স্যার, পড়েন, স্যার। আস্তে আস্তে পড়াই, আস্তে আস্তে ভালো হবে স্যার। আস্তে আস্তে পড়াই। যেহেতু তোমাদের শর্ট শেষ তার মানে প্রেশার শেষ, প্রেশার নাই এখন হচ্ছে। স্যার এক্সামটা স্যার এক্সাম কবে থেকে নেবেন স্যার? এক্সাম হচ্ছে ওই একটা টপিক শেষ করে এক্সাম নেবে, একটা টপিক শেষ করে এক্সাম নেবে। স্যার তাহলে কালকে কিসের উপর ক্লাস হবে সব কাল- মানে? কালকে কোনো ক্লাস হবে না, কালকে হচ্ছে শুধু পরীক্ষা হবে। কালকে এই যে এই 2টার উপর পরীক্ষা হবে। মানে স্যার কালকে পর্যন্ত স্যার মানে এখন যে ক্লাসগুলো আছে এগুলো স্যার একটু রাখেন বা আরেকদিন রাখেন স্যার, এরপর এগুলো স্যার ডিলিট দিয়ে স্যার একটু ওই যে আগের গুলো একটু দিয়ে স্যার। হ্যাঁ ক্লাসগুলো ডিলিট করার কি দরকার স্যার? স্যার ডিলিট করেন না স্যার, রাইখা দেন স্যার, পড়া যায় স্যার স্যার। আগের ক্লাসগুলো কি স্যার আছে স্যার আপনার কাছে? হ্যাঁ আছে, এগুলো সব আপলোড দিয়ে দিব। স্যার ওগুলো স্যার upload পরীক্ষার দেন, আগে স্যার? স্যার আপলোড দিয়েন স্যার। এত গ্রুপ যেটা- করা যায় না, এই যে তোমাদের এই গ্রুপটা না, এটা কিন্তু আগের একটা গ্রুপ, ওইটারে হচ্ছে জি স্যার, জি group স্যার। করে তারপর হচ্ছে আবার ইউজ করি। এত গ্রুপ করতে বিরক্ত লাগে, দেখা যায় হচ্ছে খুঁজে পাওয়া যায় না সবসময়, এই জন্য স্যার, স্যার যারা এক্সাম দেয় নাই স্যার আগে তারা কিভাবে দিবে স্যার? তারা হচ্ছে এখন এই প্রতিদিন একটা করে দিবে। সেটা কথা বললেন স্যার। হম স্যার প্রতিদিন সপ্তাহে একটা 2টা করে বলেন স্যার? না স্যার। না সমস্যা না, আমি ডেট দিব, সপ্তাহে 2টা করে এক্সাম নিব। স্যার পরীক্ষার আগে স্যার ওই ভিডিওগুলো স্যার আপলোড দিয়েন স্যার ওই টপিকের। দিব দিব মানে 2টা পরীক্ষা করে- হওয়ার আগে তো স্যার জানাই দিবেন না স্যার? হ্যাঁ আমি আজকে বা কালকেই দিয়ে দিব সব ডিটেলস। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আচ্ছা আলাইকুম। রনি, তোমাদের হচ্ছে শহীদ স্যারের কাছে তোমরা কেউ পরীক্ষা দাও? স্যার পরীক্ষা তো স্যার নেই স্যার, কিন্তু স্যার আমি দিনে এখনো স্যার, অনেকে দেয় স্যার। দাও নাই? স্যার কি ওই পিডিএফ এর মাধ্যমেই তোমাদের খাতা দেখে নাকি? জি স্যার, ছবি তুলে পাঠায় দেওয়ার লাগে, বা মনে করেন ক্যাম স্ক্যানার না কি একটা অ্যাপ আছে না, ওই অ্যাপের মাধ্যমে ছবি তুলে পাঠায় দেয়, তারপর তখন স্যার খাতা কাটে দিয়ে দেয় আবার। ঝামেলার কাজ একটা। উপায় নেই, ওটাই খাতা করতে জমা হবে। নিয়েন স্যার, ওইভাবে হবে না স্যার, খাতা লিখে জমা নিয়েন স্যার, ওগুলো ছবি দেখে। আমি চাইছি ওটাই, খাতা লিখে জমা নিতে পারলে ভালো হতো। শহীদ স্যার তো প্রায় শেষ, আমি আবার পরীক্ষা নিব। আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।